আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভার্সিটি খ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে। আর অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রস্তুতির একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর হাতে খুব বেশি দিন সময় নেই। এই সময়টাতে আসলে শেষ মুহূর্তে যেভাবে নিজেকে ঝালাই করে নেওয়া যায়, সেটাই তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে আমাদের। কিন্তু এখনো অনেকে কিছুটা কনফিউশনে আছো, শেষ কয়েকটা দিন আসলে কিভাবে পড়তে হয়। অনেক পড়া, আর অ্যাডমিশন টেস্ট এমন একটা জার্নি যেখানে আসলে কোনো সিলেবাস নেই, পড়ার কোনো শেষ নেই। তো যতই পড়বে না কেন, তোমার মনে হবে যে আমি এখনো অনেক পিছিয়ে আছি। তো সেখানেই আজকে জীবনমুখী কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের মাঝে যুক্ত হয়েছে গত বছরের সেরা কিছু মুখ, যারা ঠিক 1 বছর আগে তোমরা এখন যে জায়গাটায় আছো, ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল তারা। তারা সকল চড়াই উতরাই পার করে সফলতা দেখেছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এক একজন। তো তাদের মুখ থেকেই শুনবো আসলে অ্যাডমিশন সিজনের এই সময়টায় ঠিক কিভাবে প্রস্তুতি নিতে হয়, এবং তোমাদের জন্য থাকবে কিছু পরামর্শ। আমি প্রথমে শুরু করতে চাই আমার পাশে শামস, তোমাকে দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো। এখন হাতে গোনা অল্প কয়েকদিন আছে। এই শেষ মুহূর্তে এসে একজন স্টুডেন্ট ঠিক কিভাবে প্রস্তুতি নিবে, অ্যান্ড তুমি তোমার অ্যাডমিশন যে টাইমটা ছিল, ওই টাইমটাতে লাস্ট 1 মাসের প্রিপারেশনের প্যাটার্নটা তোমার কেমন ছিল, বা স্টুডেন্টদের শেষ 1 মাসে ঠিক কোথায় ফোকাস করা উচিত? তো এই বিষয়ে ভাই প্রথম যে কথাটা আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে যতগুলো টপিক পড়ানো হয় সবগুলো টপিক আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ না। এগুলোর মধ্যে কিছু টপিক আছে যেগুলো থেকে প্রত্যেক বছরই ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে, আর অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসে অনিয়মিত, বা প্রশ্ন আসলেও দেখা যায় যে খুব কম 1 বা 2 মার্কের প্রশ্ন আসে। পরীক্ষার লাস্টের 1 মাসের হিসাব মাথায় আসার আগে অবশ্যই এইটা মনে রাখা উচিত যে পরীক্ষার আগের এই যে 1 মাসের আগের যে 2 মাসে আগের 2 মাসে পড়াশোনাটা কিভাবে গুছিয়ে নেওয়া হয়েছে। যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে, যেমন ইংলিশের ভোকাবুলারি, বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বলা যায় যে সাম্প্রতিক অ্যাফেয়ার্স, এগুলো থেকে যেহেতু প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে, তো এই 2 মাস সময়ে এসে শেষ সময়ে এসে কারোর যদি এই টপিকগুলোর উপর গ্যাপ থাকে তাহলে সেটা কভার করে নেওয়াটা আসলে খুবই কঠিন হয়ে যায়। কিন্তু যদি এমন হয় যে বেসিক যে বিষয়গুলো, কারণ সাধারণ জ্ঞান বা বাংলা ইংলিশ এগুলার, সাধারণ জ্ঞানের কথা যদি নাও বলি, বাংলা বা ইংলিশের ক্ষেত্রে বেসিক পড়াশোনাটা কিন্তু আসলে এইচএসসি থেকে শুরু হয়। এইচএসসির অধিকাংশ টপিকই ভার্সিটি অ্যাডমিশনেও কমন পড়ে, সাথে এক্সট্রা কিছু বিষয় থাকে। তো এইচএসসিতে কেউ যদি বেসিক টপিকগুলো ভালো মতো গুছিয়ে নেয় তাহলে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের সময় এসে তার খুব বেশি এগুলোর উপর প্রেশার পড়ার কথা না। কিন্তু যাদের দেখা যায় বেসিকটা দুর্বল তাদেরই আসলে সমস্যাটা পোহাতে হয়। এবং দেখা যায় যে এই শেষ সময়ে এসে পরীক্ষার আর মাত্র 1 মাস সময় হাতে রেখেও অনেকের দেখা যায় যে এই টপিকগুলো খুব একটা ভালোভাবে গুছিয়ে নেওয়া হয় না। তো শেষ সময়ে এসে যাদের দেখা যাচ্ছে টপিকগুলো ভালোভাবে প্রস্তুতি আছে, আর যাদের নেই, উভয়ের ক্ষেত্রেই শেষ সময়ে এসে একমাত্র করণীয় হচ্ছে এখন বলতে গেলে বেশি বেশি পরীক্ষা দেওয়া। কারণ যে কথাটা শুরুতেই বলেছি যে সবগুলো টপিক আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ না। তো কোন টপিকগুলো পড়া উচিত আর কোন টপিকগুলো আপাতত স্কিপ করে যাওয়া উচিত, এগুলো সম্পর্কে ভালো ধারণা আনা সম্ভব একমাত্র বেশি বেশি পরীক্ষা দিয়ে। বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন যখন বুঝতে পারে যে তার কোন কোন টপিকগুলোতে ল্যাকিংস আছে বা কোন কোন টপিকগুলোতে হয়তো একটু দেখা যাচ্ছে বোঝাপড়ার ঘাটতি আছে, বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেই টপিকগুলো বুঝতে পারে এবং কোন দিকে তার একটু সময়টা বা একটু ফোকাসটা বেশি দেওয়া যদি এটা ধরতে পারে। আমার নিজের কথা যদি বলি, আমি তো উদ্ভাসের সাথে ছিলাম এবং সাধারণত দেখা যায় যে পরীক্ষার 1 মাস সময় হাতে রেখে উদ্ভাস বেশি বেশি পরীক্ষা নিয়ে থাকে। মডেল টেস্ট কোর্সটা তো আছে, সাথে সাথে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল যে এক্সামগুলো আছে এগুলোও আয়োজিত হয়। তো সবগুলো এক্সাম বেশি বেশি দেওয়ার মাধ্যমে আসলে যে টপিকগুলোর উপর ফোকাস করা সম্ভব। ওকে, আমরা রাদের কথার যদি আমরা জিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, তোমরা 3টা মেজর জিনিস পাবে। 1 নম্বর জিনিস যে সব কিছু পড়ার দরকার নেই, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট। সো তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে, লেস্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেগুলোকে বাদ দিতে হবে। এবং সেই সাথে তোমার যে এক জিনিস বারবার চর্চা করতে হবে, কারণ তুমি সেটা ভুলে যাবে। কারণ লাস্ট মোমেন্টে এসে নতুন করে পড়ার চেয়ে আমি যা যা মনে রেখেছি সেটা যাতে আমি ভুলে না যাই, সেটার দিকে ফোকাস করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট, এই সময়টাতে আসলে পরীক্ষা দিলে অনেক বেশি উপকারে আসে, এটা রাত তার অভিজ্ঞতা থেকেও বললো। এবার আমি ঠিক একই প্রসঙ্গে চলে যাচ্ছি আদ্রিতার কাছে। আদ্রিতা, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আদ্রিতা, তোমার কাছে প্রশ্ন, যে উদ্ভাসে এই 19 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। যারা উদ্ভাসের রেগুলার স্টুডেন্ট ছিল, অনলাইন অফলাইন বা কম্বো ব্যাচে, তারা তো রেগুলার পরীক্ষা দিয়েছে, ডেইলি এক্সাম দিয়েছে, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম। কিন্তু এখন তো একদম শেষ মুহূর্তে শুধুমাত্র এক্সামে চলে যাচ্ছে, আমাদের ক্লাস শেষের দিকে সব পড়া মোটামুটি শেষ। এই যে মডেল টেস্ট প্রোগ্রাম, আমাদের যে পরীক্ষাগুলো হয়, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল,
তারপরে আমরা হচ্ছে রিটেনের উপর স্পেশাল এক্সাম, তারপরে মডেল টেস্ট, এই সব মিলে এক্সামটা আসলে ঠিক কতটুকু কার্যকর এই সময়? কারণ অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন, ভাইয়া পড়াই তো শেষ করতে পারলাম না, তাহলে পরীক্ষা দিয়ে তো শুধু শুধু সময় নষ্ট হবে, তার থেকে এই সময়টা কি বাসায় পড়া ভালো না? অনেক স্টুডেন্ট প্রশ্ন করে। তো তোমার কাছ থেকে তোমার অভিজ্ঞতার আলোকে এবং উদ্ভাসের প্রোগ্রামের আলোকে জানতে চাই, এই মডেল টেস্ট দেওয়া বা রেগুলার এক্সাম দেওয়া কতটুকু ইফেক্টিভ? ভাইয়া আমার সময় আমি উদ্ভাসের ফুল কোর্সের স্টুডেন্ট ছিলাম, সো ডেইলি, উইকলি, মান্থলি সহ অসংখ্য পরীক্ষা আমি দিয়েছি। এখন যারা রেগুলার স্টুডেন্ট তারা তো এই পরীক্ষাগুলো দিয়ে আসলে অভ্যস্ত, কিন্তু এর পাশাপাশি যে বিষয়টা থাকে যে আমরা যে এক্সামগুলো আগে দিয়েছি, উইকলি বলি বা মান্থলি বলি, তার একটা রেগুলার সিলেবাস ছিল। বাট এখন এই শেষ সময় আসলে নির্দিষ্ট কয়েকটি গল্প মিলে পরীক্ষা দেওয়া বা নির্দিষ্ট কয়েকটি টপিকের উপর পরীক্ষা দিয়ে আসলে খুব বেশি ভালো করা সম্ভব নয়। এখন আমাদের সামগ্রিক সিলেবাসের উপরে একটা ভালো ধারণা থাকা দরকার, এবং এই কারণে উদ্ভাসের যে নতুন মডেল টেস্টটা আসছে সেটা আসলে স্টুডেন্টের জন্য অনেক বেশি ইফেক্টিভ। এবং এর কারণে এখানে কিন্তু অনেক পরীক্ষা থাকে, পেপার ফাইনাল, এই ক্ষেত্রে বাংলার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দেন জিকের আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, সব বিষয় সম্পর্কে কিন্তু একজন স্টুডেন্টের সম্যক যে ধারণা সেটা যাচ করার সুযোগ থাকে। এর পাশাপাশি আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমরা দেখি যে ঢাবিতে প্রশ্ন করার ক্ষেত্রে বা যে কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়, এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু জানা সম্ভব যে সেই ইম্পর্টেন্ট বিষয়টা কী। যেমন গত বছর যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি জানতাম না যে আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা টিচার কোন জায়গা থেকে আসলে প্রশ্ন করবে, এবং সেটা আমার জানার সুযোগ ছিল উদ্ভাসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তাই স্টুডেন্টরা যদি বেশি বেশি পরীক্ষা দেয় তাহলে তারা আসলে বুঝতে পারবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো তার পড়া উচিত। যেমন রাত এবং ভাইয়া বললেন যে অ্যাডমিশন সিজনে লাস্ট সময়টাতে আসলে সব টপিক পড়ার মতো সময় নেই, বা সব টপিক পড়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের কিছু সিলেক্টিভ টপিক সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলো সেটি যাচাই করার জন্য কিন্তু পরীক্ষা হতে পারে একটি অনন্য মাধ্যম। আর সেক্ষেত্রে উদ্ভাসের এই কোর্সগুলোতে প্রশ্নের মান যথেষ্ট ভালো হয়। তাছাড়া এবং এই প্রশ্নের যে উত্তরগুলা বা খাতা চেক করার মান সবগুলোই কিন্তু উদ্ভাসে যথেষ্ট ভালো। তাই আমার মনে হয় যারা আসলে রেগুলারলি পরীক্ষা দিয়েছে তাদের তো এই পরীক্ষা দেওয়া উচিতই। এর পাশাপাশি যাদের প্রিপারেশনটা মনে হচ্ছে যে না সেই সময় আমাদের গুছিয়ে নিতে হবে, তারা আসলে উদ্ভাসে মডেল টেস্টটা দিলে অনেকখানি উপকৃত হবে বলে আমি মনে করি। চমৎকার। আদ্রিতার পয়েন্ট থেকে যদি আমি বের করি, দুইটা ইম্পর্টেন্ট জিনিস, ডেফিনেটলি এক্সামের কোনো বিকল্প নাই, বিকজ ইউ নিড টু ফাইন্ড আউট যে তোমার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয়, সবকিছু মিলিয়ে তুমি কতটুকু ভুল করছো নিজেকে মূল্যায়ন করা, ইভ্যালুয়েট করা, এটাও ইম্পর্টেন্ট। সো খাতা দেখা, পরবর্তী ইভ্যালুয়েশন পাওয়া এবং সলভ শিট দেখা, এটা তোমার প্রিপারেশনকে আরও বেশি শানিত করবে। একই প্রসঙ্গে আমি এবার চলে যাব জাওয়াদ তোমার কাছে। আমাদের রাত এবং আদ্রিতা দুইজনের পয়েন্টই একটা জায়গায় ছিল, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। বাট স্টুডেন্টের একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট জিনিস কোনটা, ওটা বুঝবো কিভাবে? আদ্রিতার অ্যান্সারে একটা জিনিস পেলাম যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, কিন্তু পরীক্ষায় তো প্রশ্ন দিচ্ছে এটা প্র্যাকটিস, বাট তার কাছে তো ম্যাটেরিয়ালসেরও দরকার হয়, যেখানে বাংলার ইম্পর্টেন্ট পার্ট আছে, ইংলিশের ইম্পর্টেন্ট জিনিস এবং জিকে থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা সংকলন করা। অ্যান্ড আমাদের এখানে একটা ইউনিক সংযোজন হচ্ছে আমাদের ফাইনাল টাচ বই। এই ফাইনাল টাচ বইয়ে বাংলা, ইংলিশ, জিকে 3টা অংশই, এবং সেই সাথে জিকের আবার সাম্প্রতিক অংশ অ্যাড করা আছে, কিছু কনসেপ্ট আছে, প্রশ্ন আলোকে আছে, তথ্য আলোকে আছে। তো এই ফাইনাল টাচ আসলে স্টুডেন্টদের জন্য শেষ মুহূর্তে ঠিক কতটুকু উপযোগী, এটা পড়ে আসলে কোনো লাভ আছে কিনা, এবং তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুমি ঠিক কতটুকু প্রিপারেশন নিয়েছো এবং কিভাবে প্রিপারেশন নিয়েছো সেটা তোমার কাছ থেকে শুনবো। ধন্যবাদ ভাইয়াকে। তো আমি প্রথমেই বলতে চাই, আমার যে উদ্ভাসের সাথে যাত্রা সেটা কিন্তু ফাইনাল টাচ ক্রয় করার মাধ্যমে আমি সম্ভাবনা পরীক্ষা দিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে ফাইনাল টাচের সাথে ফাইনাল টাচ আমি নিয়েছিলাম উদ্ভাস থেকে। তো সেইখান থেকে কিন্তু আমার মোটামুটি উদ্ভাসের সাথে যাত্রা শুরু হয়ে যায়। তো ফাইনাল টাচের ক্ষেত্রে যেটা বলবো, এটা আসলে একেবারেই একটা কম্প্যাক্ট একটা বই, যেখানে হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে এবং জিকের যে সাম্প্রতিক পার্টটার কথা ভাইয়া বললেন, সেটা প্রত্যেকটা জিনিসে একেবারেই যেটা হচ্ছে সিগনিফিকেন্ট, যেটা আসলে পরীক্ষা আসার মতো এবং যেটা আসলে পরীক্ষায় আসবে, এবং ওই টপিকগুলোকে হাইলাইট করে কিন্তু আসলে মূলত ফাইনাল টাচটাকে হচ্ছে প্রিপেয়ার করা হয়েছে। যেহেতু আমরা লাস্ট 1 মাসে চাইলেও সবকিছু পড়তে পারবো না এবং এটা সম্ভবও না, হিউম্যানলি ইম্পসিবল। তো যে
এই ক্ষেত্রে আমি বলবো ফাইনাল টাচটাকে যদি আমি ফার্স্ট থেকে মানে একেবারে লাস্ট পর্যন্ত পড়তে পারি, আমার মধ্যে কিন্তু একটা, এবং বলা হয়ে থাকে যে একটা কনফিডেন্স দরকার, ভালো কিছু মানে একটা মোটামুটি হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার আগে একটা কনফিডেন্স দরকার, না আমি মোটামুটি প্রিপেয়ার হয়েছি। তো ওই যে কোনো একটা বইয়ের উপর যদি পুরো দখল থাকে তাহলে কিন্তু আমি একটা মোটামুটি কনফিডেন্স পাই না, আমি একটা বই মোটামুটি পুরো শেষ করছি যেখান থেকে হচ্ছে গত বছরের প্রশ্ন কমন পড়েছে এবং এই বছরের প্রশ্ন মানে কমন পড়ার সম্ভাবনা বেশি। তো ফাইনাল টাচটা অবশ্যই আমি মনে করি একজন স্টুডেন্টের ফলো করা উচিত। আর আমি যদি আমার কথা বলি, লাস্ট মুহূর্তে যেটা করতে হবে, একেবারেই যে কথাটা হচ্ছে আমরা আমাদের সবার মাঝ থেকেই উঠে আসছে যে সিলেক্টিভ কিছু টপিক পড়তে হবে, যেটা কিন্তু ম্যারাথন ক্লাসে ভাইয়ারা কিন্তু লাস্ট বা শেষের দিকে ক্লাসগুলো দেখিয়ে দিয়েছে যে কোন কোন টপিকগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে যে প্রশ্ন আসবে এরকম না, বাট এই টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারেই প্যাটার্নের বাইরে গিয়ে নতুন কোনো কিছু কিন্তু কোনো সময় করে না। হয়তো বা একটা টপিকের মানে একটা টপিক থেকে অন্য একটা টপিকে সুইচ করতে পারে, প্রশ্নটা ডিফারেন্টলি আসতে পারে, কিন্তু একেবারে যে আমূল পরিবর্তন সেটা কিন্তু হয় না। তো আমি আসলে লাস্ট 1 মাস যেটা করছিলাম হচ্ছে নিজে থেকে আমি আবার প্রশ্ন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করে কোন কোন প্রশ্নগুলো আসলে প্রতি বছর আসে সেই প্রশ্নগুলো থেকে আবার আমি ডেপথে পড়ছিলাম, আমি নোট পড়েছিলাম, ক্লাসগুলো আবার দেখেছিলাম। তো এই যে বিষয়টা মানে আমার লাস্ট মুহূর্তে আমার মনে হয় নোটের উপর প্রাধান্য দেওয়া উচিত। যে টপিক সিলেক্টিভ টপিকগুলো ভাইরা দিয়ে দিয়েছে ওই টপিকগুলো হচ্ছে এই নোট থেকে পড়ে ফেলে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার মনে হয় একটু মেনশন করা উচিত, রিটেনের বিষয়টা। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউতে অনেকেই ভালো করে, রিটেনে কিন্তু খারাপ করার কারণে হয়তো বা অনেকের চান্স মিস হয়ে যায় বা অনেকে চান্সও পায় না। তো এই বিষয়টা আমি বলবো যে যত ভালো স্টুডেন্টই হোক, সে যদি এখন নিয়মিত প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সে কোনোভাবেই পরীক্ষা ভালো করতে পারবে না। রিটেন আসলে আমার মনে হতে পারে যে আমি অনেক ভালো পারছি বা আমি হচ্ছে স্বাভাবিকভাবেই ভালো পারি, কিন্তু যতই ভালো হোক, যতই ভালো করে রিটেন যদি কেউ প্র্যাকটিস না করে, সে যত ভালো স্টুডেন্টই হোক সেই কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। তো এই বিষয়টা মাথায় রাখবা, রিটেনটা খুবই একটা সিগনিফিকেন্ট একটা ইস্যু ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং এমসিকিউতে হচ্ছে ধরো মোটামুটি বোঝা যায় যে আমি কেমন করতে পারি, আমি কেমন মার্কস পাবো, কিন্তু রিটেনে কিন্তু এটা প্রেডিক্ট করা যায় না। কারণ স্যারের তোমার খাতা কেমন লিখেছে, তুমি স্যারের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি যদি প্র্যাকটিসটা করে যাও তোমার কিন্তু ওই মানে তুমি মানে যেটা ভেবেছিলে সেটার কাছাকাছি হলেও কিছু একটা পাবে। চমৎকার। জাওয়াদের কথার সারমর্ম এটাই যে তোমার আসলে ফাইনাল টাইমে এখানে এসে তোমাকে রিলাই করতে হবে তোমার ক্লাসগুলোতে, টিচাররা যেখানে বেশি গুরুত্ব দিয়েছে তোমার ক্লাস নোট এবং সর্বোপরি ফাইনাল টাচ। তো ফাইনাল টাচ তোমাদের জীবনকে অনেকটা সহজ করে দিচ্ছে অ্যাজ ইন যে যা যা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা ম্যারাথন ক্লাসে হাইলাইট করি সেই জিনিসগুলির সংকলন করা আছে। তো তুমি যদি যে কোনো একটা ম্যাটেরিয়ালসের উপরে রিলাই করতে চাও বা আস্থা রাখতে চাও, দ্যাট উড বি ইয়োর ফাইনাল টাচ। কেউ যদি মনে করো যে ফাইনাল টাচ ছাড়াও তুমি আরেকটু বাড়তি প্রিপারেশন নিতে চাও, ইউ হ্যাভ ইনাফ টাইম ইন ইয়োর হ্যান্ড, তাহলে তুমি যেটা করবা, তোমার ম্যারাথন ক্লাসগুলো যারা আমাদের সাথে রেগুলার স্টুডেন্ট আছো তোমরা পাস্ট ক্লাসে যে পেয়ে যাবা, ম্যারাথন ক্লাসগুলো তোমরা যদি 1.5x বা 2x স্পিড দিয়ে একবার করে দেখো তাহলেও দেখবা যে প্রিপারেশন একটা এগিয়ে গিয়েছে। আমরা অনেক সময় যে ভুলটা করে ফেলি, আমরা সবসময় মনে করি পড়াই হচ্ছে মনে রাখার একমাত্র মাধ্যম, কিন্তু আসলে না। অনেক সময় শুনলে আরও ভালো মনে থাকে, অনেক সময় কোনো জিনিস একবার পড়ে সেটাকে বললে আরও ভালো মনে থাকে, অনেক সময় কোনোটাই না, জাস্ট লিখে গেলে ভালো মনে থাকে। সো ইউ নিড টু ট্রাই অল্টারনেটিভ মেথডস। তাছাড়া দেখবা যে তুমি সারাদিন 6 ঘন্টা 12 ঘন্টা পড়ে ফেললা, কিছুই মনে থাকতেছে না, তার মানে তোমার মেথডটা চেঞ্জ করতে হবে। পড়ে হচ্ছে না, তাহলে কাউকে দিয়ে বলো যে তোমাকে পড়ে শোনাক। শুনেও হচ্ছে না, তাহলে কোনো একটা ক্লাস করো, ক্লাস করে দেখো কতটুকু বুঝলা। তাও হচ্ছে না, লিখে দেখো। তারপরে দরকার হলে নিজে একবার বলে দেখো। অল্টারনেটিভ মেথডগুলো ট্রাই করে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নাও। এবং ম্যারাথন ক্লাসগুলো যেখানে যেখানে তোমার গ্যাপ আছে, সব ক্লাস দেখার দরকার নেই, যেখানে গ্যাপ আছে সেগুলো তোমরা ডেফিনেটলি পাস্ট ক্লাস থেকে দেখে নিতে পারো। যারা মনে করছো যে না আমার ক্লাস দরকার নেই, তারা শুধুমাত্র ফাইনাল টাচের উপরে আস্থা রাখতে পারো। আর ফাইনাল টাচেও প্রচুর পরিমাণে তোমার রিটেন পার্ট অ্যাড করা আছে, যেখানে জাওয়াদ গুরুত্ব দিয়েছে যে রিটেনের উপরে তোমার ইকুয়াল ইম্পর্টেন্স। ডেফিনেটলি মাথায় রাখতে হবে, রিটেনে ভালো করতে হবে। রিটেনে ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। এই জন্য প্রত্যেক দিন ফ্রি হ্যান্ড রাইটিং, অ্যাটলিস্ট বাংলা একটা ইংলিশ একটা তুমি প্রত্যেক দিন প্র্যাকটিস করো। যদি 30 দিন এখনো হাতে থাকে, 30 দিন হয়তো তোমাদের হাতে নেই, খুব বেশি হলে 3 সপ্তাহের মতো হাতে আছে, প্রত্যেকদিন যদি একটা বাংলা একটা ইংলিশের কোনো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো, তাও কিন্তু 20টার বেশি প্র্যাকটিস হয়ে যাবে। তুমি ডিরেক্ট হয়তো কমন পাবা না, ঢাকা ভার্সিটিতে কখনোই রিটেনগুলোতে হয়তো হুবহু কমন পড়বে না, কিন্তু তোমার ওই চর্চাটা তোমাকে পরীক্ষায় অনেক উপকারে আসবে। তোমার যে তুমি যে কোনো টপিক আসুক না কেন, তুমি লেখার সাহসটা পাচ্ছ এবং সুন্দর মতো লিখতে পারছো, নিজের ভুলগুলো উতরে সঠিকভাবে
লিখতে পারতেছো। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, লেখার ক্ষেত্রে খুব কঠিন বাক্য গঠন করা, খুব কঠিন শব্দ ব্যবহার করা ইটস নট ম্যান্ডেটারি। ঠিক আছে, ম্যান্ডেটারি তো দূরের কথা, এটা কেউ চায়ও না। তুমি সহজ ওয়ার্ড দিয়ে সহজ সেন্টেন্স লিখবা, তাইলে ভুল যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা অনেক সময় এমন এমন শব্দ ব্যবহার করতে যাই যেগুলোর স্পেলিং ভুল হয়ে যেতে পারে আমাদের। সো স্পেলিং ভুল হলে কিন্তু তুমি বাড়তি কোনো নাম্বার পাচ্ছই না। রাদার সহজ শব্দ দিয়ে সহজ বাক্য, সিম্পল সেন্টেন্সে, সেটা ইংলিশ হোক বাংলা হোক, লেখার চেষ্টা করো, নাম্বার ভালো তুলতে পারবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের এই আয়োজনে। আমরা আমাদের গত বছরের কৃতি শিক্ষার্থীদের মুখ থেকে শুনলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি করা উচিত। তোমাদের যদি আরো ফার্দার কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে লিখে জানাতে পারো, আমরা তোমাদের সেখানে রিপ্লাই করার চেষ্টা করব। আর হাতে যে কয়টা দিন বাকি আছে সে কয়টা দিন প্রত্যেকটা দিনকে কাজে লাগাও, নিজের বেস্টটা দাও, পরীক্ষায় অ্যাপিয়ার করো এবং অ্যাচিভ করো তোমার ডিজায়ার্ড রেজাল্ট। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে সেলিব্রেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো তোমাদেরকে শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।